আজকে আমি তোমাদেরকে ডিসিইউ এর ভর্তি প্রস্তুতির জন্য ইংরেজির একটা 100% কমন সাজেশন তোমাদেরকে খুব ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করব। তোমরা মোটামুটি এই টপিকগুলো ভালোভাবে কমপ্লিট করে গেলে তোমরা পরীক্ষায় বেশ ভালো রকমের একটা কমন তুমি পেয়ে যাচ্ছ। তো চলো আমরা ওই টপিকগুলো নিয়ে একটু আলোচনা করি, কোন টপিকটা কতটুকু গুরুত্বপূর্ণ, কোন টপিকটা থেকে কি ধরনের প্রশ্ন আসে, সবটা ডিটেলসে তোমাদেরকে বলে দিব। দেখো, খেয়াল করো, প্রথমে কোন টপিকের নামটা রেখেছি আমি এখানে আসলে দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে গ্রামেটিক্যাল ফাংশন বা গ্রামার রুলস যেটা, এবং আরেকটা হচ্ছে তোমার মেমোরাইজিং পার্ট। এই দুইটা পোর্শনে আমি টোটাল সাজেশনটাকে ভাগ করেছি। আমি একটা একটা করে তোমাদেরকে বুঝিয়ে বলি। দেখো, খেয়াল করো, প্রথমে আমরা একটু গ্রামেটিক্যাল ফাংশন বা গ্রামারের যে রুলস গুলো আছে এই রিলেটেড প্রশ্নটা কোথা থেকে আসবে সেগুলো একটু দেখি, ঠিক আছে? দেখো, প্রথমে প্রথম বলা হয়েছে পার্টস অফ স্পিচ। এখন পার্টস অফ স্পিচ 8 প্রকার। 8 প্রকারের মধ্যে কোনগুলো থেকে প্রশ্ন আসে সেটা তোমাদেরকে একটু বলি। দেখো, প্রথমে তোমরা একটু লিখে নাও। প্রথমে হচ্ছে নাউনটা ভালোভাবে পড়বা, ক্লাসিফিকেশন অফ নাউন, এবং নাউনের মধ্যে যে ইন্টারচেঞ্জ কিভাবে হয়, কমন নাউন কখন তোমার কালেকটিভ নাউন কখন কমন নাউন হয়ে যায়, এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে, ম্যাটেরিয়াল নাউন কখন কমন নাউন হয়ে যায়, এই রিলেটেড যে ইন্টারচেঞ্জ যে প্রশ্নগুলো আছে এগুলো ভালোভাবে দেখবা। এবং নাউনের সাথে আরেকটা জিনিস তোমাদেরকে একটু পড়তে হবে, সেটা হচ্ছে ডিটারমিনার। নাউন এন্ড ডিটারমিনার এটা প্রথমে পড়বা। এরপরে তুমি প্রোনাউন পড়বা, প্রোনাউনের ক্লাসিফিকেশনটা একটু দেখে যাবা। প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ পড়বা, অ্যাডজেক্টিভের পরে পড়বা হচ্ছে ভার্ব, দেন অ্যাডভার্ব। এইগুলো তুমি পার্টস অফ স্পিচ থেকে পড়বা, ঠিক আছে? এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। পার্টস অফ স্পিচ থেকে কেমন প্রশ্ন হয় সেটা একটু জেনে ফেলি আমরা। পার্টস অফ স্পিচ থেকে বেসিক্যালি কোনো একটা সেন্টেন্সের ভিতরে একটা ওয়ার্ডকে মার্ক করে দিয়ে বা বোল্ড করে দিয়ে বলবে ওই সেন্টেন্সে ওই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে বসেছে, এই রিলেটেড প্রশ্ন আসে। আরেক ধরনের প্রশ্ন আসে যে যে কোনো একটা শব্দ দিবে, একটা সিঙ্গেল শব্দ দিয়ে বলবে এটা কোন পার্টস অফ স্পিচ। এই দুই টাইপের প্রশ্ন এসে থাকে, এবং ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচও অনেক ক্ষেত্রে দিয়ে থাকে। এই তিনটা প্রশ্ন, তিন টাইপের প্রশ্নটা একটু ভালোভাবে মানে অ্যানালাইসিস করে যাবে, ঠিক আছে? এরপরে 2 নাম্বার যে টপিকটা আমাদের, সেটা হচ্ছে প্রবলেমস উইথ ভার্ব। ভার্ব রিলেটেড যে প্রবলেম গুলো আছে, ঠিক আছে, ভার্ব রিলেটেড যে প্রবলেম গুলো আছে, কিছু কিছু শব্দ আছে দেখবা নাউন প্লাস ভার্ব দুই ভাবেই বসতে পারে। এই টাইপের যে ভার্ব রিলেটেড প্রবলেম গুলো আছে সেগুলো ভালোভাবে দেখে যাবা। ভার্ব থেকে কিন্তু 100% একটা প্রশ্ন আসবে। সো ভার্বটা ভালোভাবে পড়ে যাবে, ওকে? এবং ভার্বটা পরবর্তীতে তোমাকে টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্বস এই টপিকগুলোতে অনেক হেল্প করবে, ওকে? এরপরে দেখো, এরপরে 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ফ্রেজ এন্ড ক্লজ। এই ফ্রেজ এন্ড ক্লজ থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকবে দেখবা। ফ্রেজ এন্ড ক্লজ থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকবে, বিশেষ করে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ। কোনটা কোন ফ্রেজ, কোনটা কোন ক্লজ, এই রিলেটেড প্রশ্নটা বেশি হয়ে থাকে এখান থেকে। ওকে, ফাইন। এরপরে দেখো টেন্স। টেন্সকে কি বলা হয়? মাদার অফ ইংলিশ গ্রামার। তাহলে টেন্সকে তো অবশ্যই ভালোভাবে পড়তে হবে। তাহলে তোমরা যে বাচ্চাকাল থেকে যে টেন্স পড়ে আসতেছো, টেন্সের ক্লাসিফিকেশন পড়ে আসতেছে, এগুলো থেকে কি প্রশ্ন আসবে? না, এগুলো থেকে প্রশ্ন আসবে না। তারপরেও আমি টেন্সটা পড়তে বলেছি, কারণ টেন্স ভালোভাবে ক্লিয়ার থাকলে পরের টপিকগুলো তোমার কাছে পড়াটা সহজ হয়ে যাবে। এই জন্য টেন্স পড়বা। এখন টেন্স থেকে ভাইয়া কেমন প্রশ্ন আসে? টেন্স থেকে যদি প্রশ্ন আসে তাহলে সেটা আসবে হচ্ছে এই যে সিকোয়েন্স অফ টেন্স, এই টপিকটা থেকে। এখান থেকে মনে করো একটা প্রশ্ন তোমাকে দিবে সিকোয়েন্স অফ টেন্স থেকে। ওকে, ফাইন। এরপরে দেখো, এরপরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এটা তো জানো মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, এখান থেকে 100% কোশ্চেন থাকবে, ঠিক আছে? এই টপিকগুলো বাদ দিয়ে আসলে ইংরেজি প্রশ্ন কখনো সাজানো সম্ভব হয় না। এরপরে দেখো, এরপরে হচ্ছে কি বলছে, এরপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সেম কাইন্ড অফ টপিক। এটা থেকেও একটা প্রশ্ন বা একের অধিক প্রশ্ন থাকবে। এটাও 100% লিখে রাখতে পারো। এগুলো থেকে মাস্ট কোশ্চেন আসবে। এগুলো এগুলো বাদ দিয়ে ইংরেজি প্রশ্ন আসলে সাজানো সম্ভব না, ওকে? এরপরে দেখো, এরপরে আছে ভয়েস চেঞ্জ, এটাও গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ন্যারেশন, এটাও পড়বা। এগুলো তোমরা 9 10 থেকে সেই 6 7 8 থেকে পড়ে আসতেছো, এগুলো একটু ঝালাই করে নিবে। এরপরে দেখো কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স, জিরো কন্ডিশন কখন হয়, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, এগুলো একটু ভালোভাবে দেখে যাবা। এর স্ট্রাকচারটা ভালোভাবে দেখবা, ওকে? এরপরে দেখো, এরপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে আমি দুইটা জিনিস বলবো। একটা হচ্ছে দেখো, ট্রান্সফর্ম সেন্টেন্স মানে হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে বেসিক যে নিয়মগুলো আছে, কোন সেন্টেন্স কি কি থাকলে কিভাবে সিম্পল হয়, কিভাবে এটা কমপ্লেক্স হয়, কিভাবে কম্পাউন্ড হয়, এগুলো একটু দেখে যাবে। এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমার এই যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ যে এগুলো আছে না, এক্সক্লামেটরি কিভাবে করতে হয়, এই রিলেটেড যে প্রবলেম গুলো আছে এগুলো একটু দেখে যাবা। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা একটু কম, ওকে? এরপরে দেখো ডিগ্রি অফ কম্পারিজন, এটাকে দেখবা, ঠিক আছে? পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ, কিভাবে এদেরকে কম্পেয়ার করা হয়, কোনটা থাকলে দেন থাকলে কোনটা হয়, এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলো একটু ভালোভাবে দেখে যাবে, ওকে?
এরপরে দেখো আর্টিকেল এন্ড ট্যাগ কোশ্চেন, এটা এই দুইটা হচ্ছে খুব ছোট ছোট টপিক। এখন আর্টিকেলের ক্ষেত্রে বিশেষ করে অমিশন, কোথায় কোনো আর্টিকেল বসে না, এটা ভালো, এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে, ঠিক আছে। নো আর্টিকেল কোথায় বসে বা কোথায় কোনো আর্টিকেল বসে না, এই রিলেটেড প্রশ্নটা একটু দেখবা। তারপরে অ্যাব্রিভিয়েশন আছে না, সংক্ষিপ্তকরণ, যেমন এমবিবিএস, এফআরসিএস, এমএ, বিএ, এই টাইপের যে শর্ট ফর্মের আগে কোনটার ক্ষেত্রে কোন আর্টিকেল বসে, এগুলো একটু দেখে যাবা। দি এর ব্যবহারটা ভালোভাবে দেখবা, ওকে। এরপরে দেখো ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমি বলবো ট্যাগ কিছু কিছু আছে না যেগুলো হচ্ছে নেগেটিভ অর্ড থাকে, নেগেটিভ অর্ড থাকলে ট্যাগে যে নেগেটিভ করতে হয় না, এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে না, যেগুলো একটু আউট অফ অর্ডিনারি, এই রিলেটেড প্রশ্ন আসবে যদি এখান থেকে আসে। এরপরে দেখো, এরপর হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ, খুবই ছোট্ট একটা টপিক, এটা একটু দেখে ফেলবা। এরপর হচ্ছে অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট, মাত্র দুইটা রুলের একটা টপিক, এখানে হচ্ছে দুইটা রুলস পড়তে হয় এটার, আর প্রেজেন্ট সাবজাংটিভের একটা রুলস, এই তিনটা রুলস পড়লে এই দুইটা টপিক কভার হয়ে যায়। এরপরে দেখো ড্যাংলিং মডিফায়ার, এটা একটু দেখে যাবা। এবং লাস্টলি যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা 100% আসবে, সেটা হচ্ছে পিন পয়েন্ট ইরর বা সেন্টেন্স কারেকশন। এই পিন পয়েন্ট ইরর আর এই যে সেন্টেন্স কারেকশন, এই টপিকটা আসলে এইখানে যতগুলো টপিক আছে না, এর আগে যতগুলো দেখেছি, এই সব টপিকের একটা কম্বাইন্ড ফর্ম হিসাবে আমরা দেখতে পারি পিন পয়েন্ট ইরর বা সেন্টেন্স কারেকশন। যেমন একটা সেন্টেন্স কারেকশন বলতে হচ্ছে সেন্টেন্সের যে কোনো জিনিস ভুল থাকতে পারে, হয়তো সেটা সাবজেক্টে ভুল থাকতে পারে, সেটা ভার্বে ভুল থাকতে পারে, সেটা সিকোয়েন্স সাজানোতে ভুল থাকতে পারে, তাই না, যে কোনো কিছু ভুল থাকতে পারে। এই কারণে এই ওভারঅল টপিকগুলো কমপ্লিট করে এসে লাস্টে তুমি পিন পয়েন্ট ইরর সেন্টেন্স কারেকশন টপিকটা দেখবে, ওকে ফাইন। এখন এটা ছিল আমাদের গ্রামারের, এটা ছিল আমাদের গ্রামারের একটা সাজেশন। তাহলে গ্রামারটা তো বুঝলাম, এখন মেমোরাইজিং এর জন্য কি করবো? দেখো এখানে আমি একটা জিনিস কিন্তু বাদ রেখেছিলাম পার্টস অফ স্পিচে, সেটা হচ্ছে প্রেপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন আসলে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর একটা হচ্ছে সিচুয়েশন বেসড প্রিপোজিশন, যে কোন সিচুয়েশনে কোন প্রিপোজিশনটা বসে, এই টাইপের। এখন আমি একটু বলি, তোমরা দেখো এতক্ষণ যাবত আমরা গ্রামাটিক্যাল ফাংশন দেখেছি, যেগুলো রুলস এর উপরে বেস করে হয়। এখন আমরা একটু মুখস্থ মেমোরাইজিং সেক্টরে যাই। প্রথমে দেখো নাম্বার এন্ড জেন্ডার, নাম্বার এন্ড জেন্ডার এটা বেসিক্যালি অনেক ক্ষেত্রে মুখস্থই করতে হয় তোমাকে। এখন এই নাম্বার এন্ড জেন্ডারের ক্ষেত্রে যেগুলো মানে বয় থেকে বয়েজ এরকম প্রশ্ন তো তোমাকে দিবে না, তাই না, কিংবা হচ্ছে তোমার জেন্ডারের থেকে হচ্ছে বয় গার্ল, এই টাইপের প্রশ্ন তো তোমাকে দিবে না। যেগুলো একটু আনকমন, যেগুলো একটু আনকমন, যেগুলো হচ্ছে একটু কঠিন লাগে, বা যেগুলো একটু বেশি মুখস্থ করতে হয়, যেগুলো সবাই জানে না, এই টাইপের গুলো একটু ভালোভাবে পড়বা, দেখবো ওইখান থেকেই প্রশ্নটা করবে। এরপরে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। আমি জানি এই জায়গাটা তোমরা অনেক অনেক বেশি ভয় পাও, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, যারা ডিসিইউ তে পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের প্রিভিয়াস ইয়ারে অন্য সকল ইউনিভার্সিটিতে যে সিনোনিম অ্যান্টোনিম গুলো এসেছে, ওইগুলো একটু ভালোভাবে দেখে যাও, দেখবা ওইখান থেকে আসার চান্সেস হচ্ছে 80%, ঠিক আছে। যেমন ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম, খুলনা, বিউপি, এইসব জায়গায় যে সিনোনিম অ্যান্টোনিম গুলো এসেছে, এই সিনোনিম অ্যান্টোনিম গুলো একটু ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করবা, ওকে। এরপরে দেখো, এরপর হচ্ছে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা ভালোভাবে অ্যানালাইসিস করে যাওয়া সকল ইউনিভার্সিটি এবং বিসিএস এর। এরপরে হচ্ছে ইডিয়ম ফ্রেজ, এক্ষেত্রেও সেম, এক্ষেত্রেও সেম, এবং অনার্স সাবস্টিটিউশন, এটাও সেম, ওকে। এগুলো হচ্ছে এই মেমোরাইজিং পার্টের ক্ষেত্রে আমি তোমাকে বলবো প্রিভিয়াস ইয়ারে, সেটা বিসিএস হোক কিংবা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা কম্পিটিটিভ এক্সাম গুলোতে যে টাইপের গুলো এসেছে, যে প্রিপোজিশন গুলো এসেছে, যে ইডিয়মস গুলো এসেছে, কিংবা যে সিনোনিম অ্যান্টোনিম গুলো এসেছে, এইগুলো একটু ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করবা, এগুলো থেকে প্রশ্ন আসার চান্সেস সব থেকে বেশি। সো এই ওভারঅল যে সাজেশনটা আমি তোমাকে দিলাম, এই সাজেশনটা ভাইয়া যেভাবে বুঝিয়ে বলেছে, যে জায়গাটুকুকে এমফাসিস করে পড়তে বলেছে, এই জায়গাটুকু একটু ভালোভাবে কমপ্লিট করে যাও, দেখবা যে তোমার ইংরেজিতে মোটামুটি তুমি 90% কোশ্চেন খুব ইজিলি অ্যান্সার করে আসতে পারবে, তোমার আর কোনো প্রবলেম হবে না। আর এটা ছিল ইংরেজি প্রিপারেশন। এরপরে তোমাদেরকে আমি বাংলা প্রিপারেশন এবং ক্রমান্বয়ে সাধারণ জ্ঞানের প্রিপারেশন কিভাবে নিবা, সেই হিসাবে একটা সুন্দর করে সাজেশন তোমাকে রেডি করে দিব। সো বেস্ট অফ লাক, ভালোভাবে পড়াশোনা করো এবং এতটুকু এনশিওর করো যে তুমি এই টপিকগুলো ভালোভাবে কমপ্লিট করে গেছো এক্সাম হলে।